আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের স্টোরিটি আমি শুরু করছি। রহিম বাবা, পত্রিকাটা নিয়ে আসুন। রহিম বাবা পত্রিকাটা নিয়ে আসলেন। বলেন, বাবা আগে নাস্তাটা করে ফেলো, তারপর পত্রিকা পড়বে। আমি বললাম, চাচা আপনি তো জানেন আমার একটা বদ অভ্যাস, আমি আগে পত্রিকা পড়ি তারপর নাস্তা করি। রহিম বাবা বললেন, বাবা এই অভ্যাসটা বদলানোর চেষ্টা করো। আগে তুমি যদি পত্রিকা পড়ে নাস্তা করো তাহলে তুমি মনোযোগ সহকারে তুমি খেতে পারবা না। তুমি খাবার সময় এটা না করলেই পারো। তুমি প্রথমে খাও, তারপর তুমি পত্রিকা পড়ো। আমি বললাম, বাবা কি করব? আপনি তো জানেন সারাদিন আমি অফিসে ব্যস্ত থাকি, আর কোনো সময় পাই না যে বসে টিভি দেখবো আর নিউজ পেপার পড়বো। আর টিভি নিউজগুলো আমার ভালো লাগে না, বোরিং, আর ওই টক শোগুলো আমার ভালো লাগে না। আমি চেষ্টা করব বদলানোর জন্য। রহিম বাবা বলেন, আচ্ছা ঠিক আছে। এ বলে রহিম বাবা আমাকে নাস্তা দিয়ে চলে গেলেন। আমি নাস্তা খেলাম, খাওয়ার পর পত্রিকাটা দেখে দেখে আমি নাস্তা খেলাম। রহিম বাবা হচ্ছেন, আপনাদের বলে রাখি, রহিম বাবা হচ্ছেন আমার বাসার কাজের লোক। যদি উনি কাজের লোক, কিন্তু আমি কোনোদিনও ওনাকে কাজের লোক বলে মনে করিনি। উনি আমার বাবার সমান, কারণ ছোটবেলায় আমার বাবা মা মারা গিয়েছেন। আমি অনেক পড়াশোনা ভালো ছিলাম, আমার আত্মীয়ের কাছে আমি বড় হয়েছি। আমি পড়াশোনা ভালো হওয়ার কারণে যখন আমি কলেজে লাইফ শেষ করি, তখন আমি লন্ডনে চলে যাই আমার উচ্চশিক্ষার জন্য। তখন ওইখান থেকে আমি ডিগ্রি নিয়ে আসার পর দেশে ফেরার পর আমার অনেক ভালো একটি সরকারি কোম্পানিতে আমার ভালো একটি বেতনের জব হয়ে যায়। তো ওইখান থেকে আমাকে বাসা বাড়ি এবং কাজের লোক, গাড়ি সবকিছু দেওয়া হয়েছে। তো রহিম চাচা আমার সাথে আছেন আজ থেকে প্রায় 3-4 বছর হচ্ছে আমার সাথে। আমারও কেউ নেই, আর উনিও আমাকে ছেলের মতো আদর করেন। আমি ওনাকে বাবার সম্মান টুকু দেই, উনি আমার বাবার মতো। তো রহিম চাচা পরে এসে আমাকে বললেন, বাবা তোমার নাস্তা করে শেষ হয়েছে? আমি বললাম, হ্যাঁ। তো নাস্তা শেষ হওয়ার পর রহিম চাচা ওই আমার নাস্তার প্লেটগুলো নিয়ে যাচ্ছেন ক্লিন করার জন্য। আমি নিউজ পেপারটা ভালো করে যখন পেজটা টার্ন করলাম, তখন অন্য পেজে যেতে আমি দেখতে পেলাম যে একটা হেডলাইন দেখে আমি শকড হয়ে গেলাম যে কি এটা, স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। এটা দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ যে পার্সনের কথা বলা হয়েছে ও আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। আমি যখন উচ্চশিক্ষার জন্য বাইরে চলে যাই, তখন থেকে ওর সাথে আমার একটু দূরত্ব তৈরি হয়েছে, যোগাযোগ করতে পারিনি। তাই ওর সাথে আমার আর কথাবার্তা হয়নি। কিন্তু 1 বছর আগে আমি শুনেছি ওর বিয়ে হয়েছে। আমি অবাক হলাম, কারণ ওর বিয়েটা হয়েছিল ওর ভালোবাসার মানুষের সাথে। আমি ওর এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিল, ওইখানে আলিয়ার সাথে দেখা হয়। আলিয়া উচ্চশিক্ষিত, নম্রভদ্র এবং অপূর্ব সুন্দরী একটি মেয়ে। আমিরও অনেক হ্যান্ডসাম ছিল, ওর অনেক ভালো একটি জব ছিল। ওরা দুজনকে দেখে পছন্দ হয়ে যায়, দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। এর পরবর্তীতে ওদের ফ্যামিলিকে জানায়। পরবর্তীতে দেখা যায় যে ওদের ফ্যামিলিও দূর সম্পর্কের আত্মীয়। তো ফ্যামিলিও রাজি হয়ে যায়, কারণ জব ভালো, মেয়েটাও ভালো, দুপক্ষেরই সম্মতিতে ওদের বিয়েটা হয়। তাহলে কি এমন পরিস্থিতি হলো যে এই পরিস্থিতির শিকার হতে হলো, যে খুনের রাস্তায় চলে গেল? আমার বিশ্বাস করতে অনেক কষ্ট হচ্ছিল। তাই আমি আমার অফিসে ফোন করে আমার বসকে বললাম যে আমি আজকে কাজে আসবো না, আমার শরীরটা খারাপ লাগছে। আর রহিম চাচাকে বললাম যে, চাচা আমার ব্যাগটা রেডি করে দিন, আমি 2-1 দিনের জন্য আমার ফ্রেন্ডের কাছে যাচ্ছি। এ বলে আমি ব্যাগটা নিয়ে চলে গেলাম, ওর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সন্ধ্যার সময় আমি বাসায় পৌঁছলাম। গিয়ে দেখলাম, দরজায় নক করলাম, আমার বন্ধু আমির দরজাটা খুললো। খোলার পর ও কিছু বলল না, ওর চেহারার মধ্যে অনেক টেনশন কাজ করছে। আমি বললাম, বন্ধু আমি কি হয়েছে? আমি নিউজটা পড়ে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, চলে এলাম। আমার মনে হচ্ছে তোকে কেউ এটার মধ্যে ইচ্ছে করে এই প্রবলেমে ফেলে দিচ্ছে। তুই আমাকে খুলে বলতে পারিস, আমার যত টাকা লাগে আমি ভালো একটি লয়ার হায়ার করে তোর কেসটাকে আমি সমাধান করার চেষ্টা করব, আমাকে বল। আমির কিছু বললো না, ও চুপ হয়ে থাকলো। আমি বললাম, আমির কি হয়েছে? তুই সবকিছু খুলে বল, আমি তোকে বাঁচাবো। এই প্রবলেম থেকে আমি তোকে উদ্ধার করব। আমি জানি তোর কোনো অপরাধ না, এটা হয়তো মানুষ তোকে ভুল বুঝছে, অথবা কোনো সামথিং কিছু রং আছে এখানে।
আমি ওকে প্রশ্ন করে যাচ্ছি আর আমির মাথা নিচু করে বসে আছে। আমি বারবার রিকোয়েস্ট করার পর ও বলল যে আমার বউ অনেক পবিত্র একটি মেয়ে ছিল, ও আমাকে অনেক ভালোবাসতো, আমি ওকে অনেক ভালোবাসতাম, কিন্তু পরিস্থিতি এমন হয়েছিল যে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তখন আমি বললাম, কি হয়েছে খুলে বল, ভাবির কি অন্য কোনো ছেলের সাথে রিলেশনশিপ ছিল, তুই কেন এমন করলি? ও বলল, না, আমার বউয়ের যে পবিত্র সেটার উদাহরণ হচ্ছে আমি। আমি ও সাক্ষী, আমি জানি আমার বউয়ের মতো পবিত্র হয়তো আর কোনো মেয়েও না হতে পারে। ও অনেক অনেস্ট ছিল আমার সাথে, অনেস্ট ছিল, কিন্তু সব সময় স্বামীরা বউকে যে অত্যাচার করে মারে বা খুন করে ফেলে, এটার পেছনে কিন্তু এর কারণটা না যে বউয়ের কোনো রিলেশনশিপ ছিল, অ্যাফেয়ার ছিল এক্সট্রা, এটা না অন্য কোনো কারণও হতে পারে। তখন আমি বললাম যে কি হয়েছে তুই আমাকে বল, আমি তোকে এই বিপদ থেকে উদ্ধার করব। তখন ও বলল যে কিভাবে, তুই এখন তো অনেক লেট হয়ে গেছে, আমি স্বীকার করে ফেলেছি যে আমি ওকে গলা টিপে হত্যা করেছি। পুলিশের কাছে আমি আমার জবানবন্দিটা দিয়ে দিয়েছি। তখন ও বলল যে কি হয়েছে যে তুই এমন করলি? বললো যে বিয়ের পর আমি অনেক সুখেই ছিলাম, ওকে পেয়ে আমরা দুজনই সুখে ছিলাম, আমাদের কোনো সমস্যাই ছিল না। ও তো রূপবতী ছিল, কিন্তু ও নিজেকে অনেক সুন্দর করে রাখতো, সেজে গুজে থাকতো, এবং ওর হাতের রান্না অনেক মজা ছিল। ওর রান্না খেয়ে আমি প্রায় মানে ওর ফ্যান হয়ে গিয়েছিলাম। এত মজা করে রান্না করতো, সব প্রতিদিনই ডিফারেন্ট ডিফারেন্ট রান্না করতো। ও খুবই ভালো মেয়ে ছিল। কিন্তু এরকম করতে করতে হঠাৎই এমন এক পরিস্থিতি আসলো যে আমি চিন্তাই করতে পারছিলাম না যে পরিস্থিতিটা কোথায় গিয়ে থামবে। ওর অতিরিক্ত এক্সপেরিমেন্ট করতো সব কিছুতে, ও অতিরিক্ত খরচ করতো, বাসার সব কিছু সাজিয়ে গুজিয়ে রাখতো সুন্দরের জন্য, কিন্তু এমন টাকা পয়সা খরচ করতে লাগলো যে আমার ব্যাংকের সব টাকা শেষ হতে লাগলো। আর নিজের পিছনেও টাকা খরচ করে নতুন জামা, মেকআপ, তারপর খাবার দাবার, ঘরের জিনিসপত্র সবকিছু ও নতুন কিনবে, ঘরকে এভাবে করবে, কিন্তু টাকা পয়সা যে শেষ হয়ে যাচ্ছে সেটার প্রতি ওর কোনো খেয়াল নেই। বিয়ের 6 মাস পরে আমাদের সমস্যাটা শুরু হয়। প্রতিদিন আলিয়া আমাকে শপিং এর লিস্ট হাতে দিত যখন আমি কাজে যেতাম। তখন এভাবে করতে করতে 6 মাসের মধ্যে আমার ব্যাংক ব্যালেন্সটা একবারে জিরো হতে লাগলো। তখন আমি আলিয়াকে একদিন বললাম, দেখো আলিয়া, আল্লাহ যদি চান আমাদেরও বাচ্চা কাচ্চা হবে, ওদের জন্য কিছু সেভিং করতে হবে, এত খরচ করা ঠিক না, আমরা একটু হিসাব করে চলাফেরা করি, বাজারপত্র একটু কমিয়ে নিয়ে আসো। তখন আলিয়া অনেক রাগ করলো। এই প্রথম আমি ওর এই বিহেভিয়ারটা দেখলাম। ও বলে ওঠে যে, কেন, তোমার কি মনে হয় আমি কি টাকা পয়সাগুলো আমার বাপের বাড়িতে দিয়ে দেই? আমি তোমার জন্য করি, তোমার ঘরের জন্য, তোমার সংসার এবং তোমার আমার নিজের জন্য করি। তুমি কি আমার খরচ পাত্রেও দিতে পারবে না? এ বলে আলিয়া আমার সাথে অনেক তর্ক করতে লাগলো। আমি ওকে বোঝানোর চেষ্টা করছি যে দেখো আলিয়া, খরচ করা ঠিক আছে, কিন্তু একটা লিমিট থাকা দরকার। এভাবে যদি অতিরিক্ত খরচ করো তাহলে তো কোনোদিনও আমাদের উন্নতি হবে না। কিন্তু কোনো মতে আলিয়া মানতে নারাজ। এই বলে আমি কাজে চলে গেলাম। এর পরের দিন থেকে আলিয়ার বিহেভিয়ারটা আরো চেঞ্জ হয়ে গেল। এখন থেকে ও রান্না খাওয়ার মতো হয় না, অতিরিক্ত লবণ দিয়ে দেয়, হয়তো জ্বালাপোড়া খাবার রান্না করে রাখে, বা কোনোদিন রান্নাও করে না, আমার সাথে ঠিকমতো কোথাও বলে না। এভাবে আমাদের রিলেশনটা মানে খারাপ হতে লাগলো আস্তে আস্তে। এসব কারণে আমি যখন অফিসে যেতে লাগলাম, আমার অফিসের কাজে মন বসতো না, সারাক্ষণ বাসার ওই ঝামেলাগুলো আমার মাথায় কাজ করতো। আমি অফিসে গিয়ে ওইগুলা চিন্তা করতাম। হঠাৎই একদিন আমার বস আমাকে কাজ থেকে আমাকে বের করে দিলেন, বলেন যে তুমি কাজে মনোযোগ সহকারে কাজ করো না, তোমাকে আবার প্রয়োজন নেই। আমার জবটা চলে গেল। আমি জব চলে যাওয়ার পর আমি বাসা ফিরে আসলাম অনেক হতাশা নিয়ে। ভাবছিলাম যে আমার বউ আমাকে একটু সাপোর্ট করবে। আমি এসে আলিয়াকে বললাম যে আমার এই অবস্থা, আমার জবটা চলে গিয়েছে। কে ও আমাকে সান্ত্বনা দিবে তা না করে ও কান্নাকাটি শুরু করলো। হায় আল্লাহ, আমি কি করব? আমার এখন কি হবে? তুমি এখন গরিব হয়ে গেছো, আমি কি এখন উপোস করব? আমি কত ধনীগণের মেয়ে, আমার সংসারে কোনো অভাব অনটন ছিল না, এখন তোমার কাছে এসে কঞ্জুস, তুমি একটু হিসাবে একটু অধিক। আলিয়া অনেক
রাগ করতে লাগলো। আমি অবাক হলাম যে একটি মেয়ে কিভাবে পারে। ও আমার ভালোবাসার মানুষ, আমি কষ্টের মধ্যে আছি, ও আমাকে সান্ত্বনা দিবে তা না করে ও কান্নাকাটি শুরু করেছে এবং চিল্লা চেঁচামেচি করছে যে আমার কি হলো, আমার কি হবে, এখন আমি কিভাবে থাকবো, হায় আল্লাহ আমার কপালটা শেষ হয়ে গেল, আমার বাবা মা কাকে কার সাথে বিয়ে দিয়েছে। আবুল তাবুল বলতে লাগলো। আমার মাথাটা অনেক গরম ছিল, মেজাজটা অনেক খারাপ হয়েছিল, আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। আলিয়া যখন ঝগড়া করছিল আমার সাথে, তখন আমি নিজে অনেক টেনশনের মধ্যে ছিলাম, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমার মনে হচ্ছিল ওর এত সুন্দর চেহারাটা অনেক আহ একটা খারাপ মহিলা, ওর চেহারাটার দিকে তাকানো যাচ্ছিল না, মনে হচ্ছিল কোনো ভূত পেতনির মতো লাগছিল। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আমি উঠে গিয়ে ওর গলাটা আহ ওর কথা বলা বন্ধ করতে চাচ্ছিল না, সেজন্য আমি গলাটা চেপে ধরি। চেপে ধরার পর ওর শ্বাসটা বন্ধ হয়ে যায়, ওইখানে সে মারা যায়। কিন্তু আমি যখন ওর দমটা বন্ধ হয়ে যায়, আমি মনে হচ্ছিল নিজেকে সান্ত্বনা দিতে পেরেছি যে ওর মুখের ইয়াটা বন্ধ হয়েছে। এতটুকু কষ্ট আমি পাচ্ছিলাম যে ও আমার বউ, আমাকে সান্ত্বনা দিবে না করে ও আমাকে কি করলো, আমাকে আমার রাগটাকে আরো বাড়িয়ে দিল। সব সময় যে নিউজটা আসে যে স্বামীরা স্ত্রীকে খুন করেছে, এটার পিছনে কিন্তু এই কারণটা না যে বউয়ের কোনো এক্সট্রা অ্যাফেয়ার ছিল বা কিছু, অন্য কারণও হতে পারে। যেমন এই স্টোরিটা থেকে আপনার শিক্ষণীয় হচ্ছে গিয়ে মেয়েদের মুখটাকে একটু কন্ট্রোলে রাখা ভালো, কারণ আপনারা স্বামীর কষ্টটুকু বুঝবেন যে স্বামী কি করে কষ্ট করে। সময়টা মেইনলি বোঝার দরকার যে একটা খারাপ সময় যাচ্ছে, আপনি তারপর আরো খারাপ ব্যবহার করছেন, স্বাভাবিকভাবে মানুষের মাথা গরম হতে পারে। আর পুরুষ মানুষদেরকেও বলবো যে আপনারা আপনাদের গোসাটাকে কন্ট্রোলে রাখবেন, রাগটাকে। কারণ একটা জীবন নিয়ে নিলেন, আর একটা জীবন নেওয়া মানে তো পুরো একটা ফ্যামিলি, একটা পরিবার, একটা গোষ্ঠীর ক্ষতি। তো এটা করবেন না, সবাই কন্ট্রোল হবেন। এখানে স্টোরিটা শেষ হচ্ছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফিজ, টেক কেয়ার।